বন্ধুরা, আজ আপনাদের শোনাবো সুকুমার রায়ের হযবরল। বেজায় গরম, গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল, গাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি, অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ! রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি, রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটাসোটা লাল টকটকে একটা বেড়াল, গোঁফ ফুলিয়ে পেট পেট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল! ছিল রুমাল, হয়ে গেল একটি বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি? ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছ রুমাল। বেড়াল বলল, বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? শুনে বেড়ালটা, তাও জানো না? বলে এক চোখ বুজে প্যাঁচ প্যাঁচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল, তাই তৎমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বেড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ, এ তো বোঝাই যাচ্ছে। চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য স, রুমালের মা, হলো চশমা। কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বেড়ালটা আবার সেই রকম বিশ্রী করে হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হুঁ হুঁ করে গেলাম। তারপরে বেড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম, বলা সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বেড়াল বলল, কেন? সেই আর মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বেড়াল এক গাল হেসে বলল, তার জানি নে, কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, বাস, সিধে রাস্তা, 1.25 ঘন্টার পথ গেলেই হলো। আমি বললাম, তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? শুনে বেড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল, তারপর মাথা নেড়ে বলল, হুম, সে আমার কর্ম নয়। আমার গেছো দাদা যদি থাকতো, তাহলে সে ঠিক বলতে পারতো। আমি বললাম, গেছো দাদাকে, তিনি থাকেন কোথায়? বেড়াল বলল, গেছো দাদা আবার কোথায় থাকবে, গাছেই থাকে। আমি বললাম, কোথায় তার সঙ্গে দেখা হয়? বেড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল, সেটি হচ্ছে না, সে হবার জো নেই। আমি বললাম, কীরকম? বেড়াল বলল, সে কীরকম জানো? মনে করো, তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও, তাহলে শুনবে তিনি আছেন রামকেষ্টপুর। আবার সেখানে গেলে দেখবে তিনি গেলেন কাশিমবাজার। কিছুতেই দেখা হবার জো নেই। আমি বললাম, তাহলে তোমরা কি করে দেখা করো? বেড়াল বলল, সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কীরকম হিসেব? বেড়াল বলল, সে ভারী শক্ত, দেখবে কীরকম। এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের উপর লম্বা আঁচড়ে কেটে বলল, এই মনে করো গেছো দাদা। বলে খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল, তারপর আবার ঠিক তেমনি আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি। বলে ঘাড় বেঁকিয়ে চুপ করে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনি করে খানিকক্ষণ কী ভাবে, আর একটা করে লম্বা আঁচড় কাটে, আর বলে, এই মনে করো তিব্বত। এই মনে করো গেছো বৌদি রান্না করছে। এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এই রকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ ধরে গেল। আমি বললাম, ধুর ছাই, কী সব আবল তাবল বকছো, একটুও ভালো লাগে না। বেড়াল বলল, আচ্ছা, তাহলে আরেকটু সহজ করে বলছি, চোখ বুঝো। আমি যা বলবো মনে মনে তার হিসেব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি। বেড়ালের আর কোনো সারা শব্দ নেই।
হঠাৎ কেমন সন্দেহ হলো। চোখ চেয়ে দেখি বেড়ালটার লেজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফেস ফেস করে হাসছে। কি আর করি, গাছতলায় একটা পাথরের উপর বসে পড়লাম। বসতেই কে যেন ভাঙা মোটা গলায় বলে উঠল, 7 দুগুণে কত হয়? আমি ভাবলাম এ আবার কে রে? এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় আবার সে আওয়াজ হলো, কই জবাব দিচ্ছ না যে? 7 দুগুণে কত হয়? তখন উপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর এক একবার ঘাড় বেঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম 7 দুগুণে 14। খাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি হয়নি, ফেল। আমার ভয়ানক রাগ হলো। বললাম, নিশ্চয় হয়েছে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিকক্ষণ কি যেন ভাবলো। তারপর বলল, 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? কাক বলল, তুমি যখন বলেছিলে তখনও পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময়ে বুঝে ধাঁ করে 14 লিখে না ফেলতাম, তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। আমি বললাম, এমন আনারে কথা তো কখনো শুনিনি। 7 দুগুণে যদি 14 হয়, তা সে সব সময়েই 14, 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? আমি বললাম, সময়ের দাম কীরকম? কাক বলল, এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগ্গি, এতটুকু বাজে খরচ করবার জো নেই। এই তো কদিন আগে খেটে খুটে চুরিচামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল। বলে সে আবার হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময়ে গাছের একটা ফুকুর থেকে কি যেন একটা সুরুত করে পিছলিয়ে মাটিতে নামলো। চেয়ে দেখি 1.5 হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুকো, তাতে কলকে টলকে কিচ্ছু নেই, আর মাথা ভরা টাক, টাকের উপর খড়ি দিয়ে কে যেন কী সব লিখেছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুকোতে 2-1 টান দিয়েই জিজ্ঞাসা করলো, কই হিসেবটা হলো? কাক খানিক এদিক ওদিক তাকিয়ে বলল, এই হলো বলে। বুড়ো বলল, কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনও হিসেবটা হয়ে উঠল না? কাক 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষল, তারপর জিজ্ঞাসা করল, কতদিন বললে? বুড়ো বলল, 19। কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল, লাখ 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 20। বুড়ো বলল, 21। কাক বলল, 22। বুড়ো বলল, 23। কাক বলল, 23.5। ঠিক যেন নিলেম ডাকছে। ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছো না যে? আমি বললাম, খামোকা ডাকতে যাব কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি। হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বনবন করে 8-10 পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো। তারপর হুকুটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো। তারপর কৌতুকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো, খাড়াই 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতেই পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? বুড়ো বলল, বিশ্বাস না হয় দেখো। দেখলাম ফিতে লেখা টাকা সব উঠে গিয়েছে, খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে। তাই বুড়ো যা কিছু মাপে 26 ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞাসা করলো, ওজন কত? আমি বললাম, জানি না। বুড়ো তার 2 আঙ্গুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল, 2.5-এর। আমি বললাম, সে কি, পটলার ওজনও তো 21-এর। সে আমার চাইতে 1.5 বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল, সে তোমার হিসেব অন্যরকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন 2.5-এর, বয়স 37। আমি বললাম, দুধ, আমার বয়স হলো 8 বছর 3 মাস, বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করলো, বাড়তি না কমতি? আমি বললাম, সে আবার কি? বুড়ো বলল, বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? আমি বললাম, বয়স আবার কমবে কি? বুড়ো বলল, তা নয়তো কেবলই বেড়ে চলবে নাকি? তাহলেই তো গেছি, কোন দিন দেখবো বয়স বাড়তে বাড়তে একেবারে 60, 70, 80 পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি।
আমি বললাম, তা তো হবেই, 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, তখন আর 41-42 হয় না, 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো নামলো আবার উঠলো, এখন আমার বয়স হয়েছে 13। শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কাক বলল, তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমার হিসেবটা চটপট সেরে নেই। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিসফিস করে বলতে লাগলো, একটি চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নিই। এই বলে তার হুকু দিয়ে টেকো মাথা চুলকাতে চুলকাতে চোখ বুজে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, হ্যাঁ মনে হয়েছে, শোনো। তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলি শুধু খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছি কি, ঘুমোতে ঘুমোতে হাও মাও কাও মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ডোল সানায় কাশি লোক লস্কর সেপাই পল্টন হই হই রই রই মার মার কাট কাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাস নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মোক্তার আক্কেল মক্কেল সবাই বললে, ভালো কথা, ন্যাস কি হলো? কেউ তার জবাব দিতে পারে না, সব সুরসুর করে পালাতে লাগলো। এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বিজ্ঞাপন পেয়েছ? হ্যান্ডবিল? আমি বললাম, কই না, কিসের বিজ্ঞাপন? বলতে কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে হাতে দিল। আমি পরে দেখলাম তাতে লেখা রয়েছে। আমি বললাম, সবটা তো ভালো করে বোঝা গেল না। কাক গম্ভীর হয়ে বলল, হ্যাঁ বাড়ি শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের এই ছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলতেই বুড়ো মাত মাত করে তেড়ে উঠে বলল, দেখ, ফের যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেব। কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবল, তারপর বলল, টেকো নয়, টেপো মাথা, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজগজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, কই দেখি। কাক অমনি এই দেখো বলে তার স্লেটখানা টকাশ করে বুড়োর টাকের উপরে ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ল, আর ছোট ছেলেদের মতো টোট ফুলিয়ে ও মা, ও পিসি, ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, লাগলো নাকি 60-60? বুড়ো অমনি কান্না থামিয়ে বলল, 61-62। কাক বলল, 65। আমি দেখলাম আবার বুঝে ডাকাডাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই, হিসেবটা তো দেখলে না? বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো, কী হিসেব হলো পরো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, ইয়াদি কীর্দ অর্থ কাকালতনামা লিখিতং শ্রী কাক্যেশ্বর কুচকুচে কার্জন ছার্গে ইমারত খেসারত দলিল দস্তাবেজ তস্য ওয়ারিশানগণ মালিক দখলিকার সত্ত্বে অত্র নায়েব সেরেস্তায় দস্তবদস্ত কায়েম মকররি পত্তনি পাট্টা অথবা কাওলা কবিলয় সত্যতায় কি বিনা সত্যতায় মুন্সিফি আদালতে কিংবা দায়রায় সোপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুত গয়রহ মোকদ্দমা দায়ের কিংবা আপোষ মকমল ডিক্রি জারি নিলাম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিদায়। আমার পড়া শেষ না হতেই বুড়ো বলে উঠল, এসব কি লিখেছ আবোল তাবোল? কাক বলল, ওসব লিখতে হয়, তা না হলে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়ায় এইসব বলে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছ, কিন্তু আসল হিসেবটা কী হলো তা তো বললে না। কাক বলল, হ্যাঁ তাও বলা হয়েছে, ওহে শেষ দিকটা পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জমা 250, খরচ 37 বৎসর। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয় জিসিএমও নয়, সুতরাং হয় এটা ত্রৈরাশিকের অঙ্ক, না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম 250টা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার, তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও? বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও, তাহলে একবার জিজ্ঞেস করে নি। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধো, বুধো রে। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভিতর থেকে রেগে বলে উঠল, কেন ডাকছিস?
বুড়ো বলল, কাকেশ্বর কি বলছে শোন। আবার সেই রকম আওয়াজ হলো, কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাসিক না ভগ্নাংশ। তেরে উত্তর হলো, কাকে বলছে ভগ্নাংশ? তোকে না আমাকে? বুড়ো বলল, তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাসিক। একটুক্ষণ পরে জবাব শোনা গেল, আচ্ছা ত্রৈরাসিক দিতে বল। বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাঁড়িয়ে হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুধুটার যেমন বুদ্ধি, ত্রৈরাসিক দিতে বলবো কেন? ভগ্নাংশটা খারাপ হলো কিসে? না হে কাকেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে 2.5 সেরের গোটা সের দুটো বাদ দিলে রইল ভগ্নাংশ 8 সের। তোমার হিসেব হলো 8 সের। 8 সের হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও পয়সা 6টা। পয়সা পেয়ে কাকের মহাফুর্তি। সে টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। বুড়ো অমনি আবার তেড়ে উঠল, ফের টাক বলেছিস? দাঁড়া। ওরে বুদো রে, শিগগির আয়, আবার টাক বলছে। বলতে না বলতেই গাছের ফোকর থেকে মস্ত একটা পোটলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল। চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বুস্কার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুড়ছে। বুড়োটা দেখতে অবিকল এই হুকুওয়ালা বুড়োর মতো। হুকুওয়ালা কোথায় তাকে টেনে তুলবে? না, সে নিজেই পোটলার উপর চড়ে বসে। ওঠ বলছি, শিগগির ওঠ বলে ধাঁয় করে তাকে হুকু দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মটকিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছো না? উদুর বোঝা বুধুর ঘাড়ে, এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখনও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এ নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতে চেয়ে দেখি বুধো তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়েই সে পোটলা উঁচিয়ে দাঁত কর্মর করে বলল, তবে রে স্টুপিড, উঠো। উদৌ আস্তিন গুটিয়ে হুকো বাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। কাক বলল, লেগে যা, নারদ। অমনি ঝটাপট খটামট দমাধম ধপাধপ। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উদো চিৎপাত শুয়ে হাঁপাচ্ছে, আর বুধো ছটফট করে টাকে হাত বুলাচ্ছে। বুধো কান্না শুরু করলো, ওরে ভাই উদো রে, তুই এখন কোথায় গেলি রে? উদো কাঁদতে লাগলো, ওরে হায় হায়, আমাদের কি হলো রে? তারপর দুজনে উঠে খুব খানিক গলা জড়িয়ে কেঁদে আর খুব খানিক কোলাকুলি করে দিব্যি কোষ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক। এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে কীরকম শব্দ হচ্ছে, যেন কেউ হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না। উঁকি মেরে দেখি একটা জন্তু, মানুষ না বাঁদর, পেঁচা না ভূত, ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুঁড়ে হাসছে আর বলছে, এই গেল নারী বুড়ি সব ফেটে গেল। হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে উঠে বলল, ভাগ্যিস তুমি এসে পড়লে, তা না হলে আর একটু হলে হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল। আমি বললাম, তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? জন্তুটা বলল, কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো, আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচ পেঁচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ আছাড় খেয়ে পড়তো, তাহলে এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল। আমি বললাম, কি আশ্চর্য, এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছো? সে আবার হাসি থামিয়ে বলল, না, শুধু এর জন্য নয়, মনে করো একজন লোক আসছে, তার হাতে কুলফি বরফ আর এক হাতে সাজি মাটি, আর লোকটা কুলফি খেতে গিয়ে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছে। আবার হাসির পালা। আমি বললাম, কেন তুমি এইসব অসম্ভব কথা ভেবে খামোকা হেসে হেসে কষ্ট পাচ্ছ? সে বলল, না, সব কি আর অসম্ভব? মনে করো একজন লোক টিকটিকি পোষে, রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রামছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে। জন্তুটাই রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে, তোমার নাম কি? সে খানিকক্ষণ ভেবে বলল, আমার নাম হিজবিসবিস। আমার নাম হিজবিসবিস, আমার ভাইয়ের নাম হিজিবিসবিস, আমার বাবার নাম হিজবিসবিস, আমার পিসের নাম হিজবিসবিস। আমি বললাম, তার চেয়ে সোজা বললে হয় তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজবিসবিস। সে আবার খানিক ভেবে বলল, তা তো নয়, আমার মামার নাম তকাই, আমার মামার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, আমার মেশোর নাম তকাই, আমার শ্বশুরের নাম তকাই,
আমি ধমক দিয়ে বললাম, সত্যি বলছো না বানিয়ে? জন্তুটা কেমন থতমত খেয়েই বলল, না না, আমার শ্বশুরের নাম বিস্কুট। আমার ভয়ানক রাগ হলো। তেরে বললাম, একটা কথাও বিশ্বাস করি না। অমনি কথা নেই বার্তা নেই ঝোপের আড়াল থেকে মস্ত একটা দাড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকি মেরে জিজ্ঞাসা করলো, আমার কথা হচ্ছে বুঝি? আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতে সে তরতর করে বলে যেতে লাগলো, তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটা বক্তৃতা দিতে চাই, তার বিষয় হচ্ছে ছাগলে কিনা খাই। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো। হে বালকবৃন্দ এবং স্নেহের বীজ, আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ, খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যয় করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ, ইংরেজিতে লিখবার সময় লিখি বিএ, অর্থাৎ ব্যয়। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি নিজে পরীক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে ওই হতবাকাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়। এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি অনেক রকম টিকটিকি ছেটে দেখেছি, ওতে খাবার মতো কিচ্ছু নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা, কিংবা নারকেলের ছোবড়া, কিংবা খবরের কাগজ, কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। আমরা কচিত কখনো ল্যাপ কম্বল কিংবা তোষক বালিশ এসব একটু আধটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই, তারা ভয়ানক মিথ্যাবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে, তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা ছেঁকে দেখি, যেমন পেন্সিল, রবার কিংবা বোতলের ছিপি, কিংবা শুকনো জুতো কিংবা ক্যাম্বিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুরদাদা একবার ফুর্তির ছুটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করেছিলেন। কিন্তু তা বলে ছুরি কাছি কিংবা শিশি বোতল এসব আমরা কোনো দিন খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব নেহাত ছোটোখাটো বাজে সাবান। আমার ছোটো ভাই একবার একটা আস্ত বার সুপ খেয়ে ফেলেছিল বলে এই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যয় ব্যয় করে ভয়ানক কাঁদতে লাগলো। তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। বীজটা এতক্ষণ পরে পরে ঘুমোচ্ছিল। হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাও মাও করে ধর্মড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার, কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে। আমি বললাম, এর মধ্যে আবার হাসবার কি হলো? সে বলল, সেই একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাতো যে সবাই তার ওপর ছটা ছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে, আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে। হো হো হো। আমি বললাম, যত সব বাজে কথা। এই বলে যেই ফিরতে গেছি, অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা জ্বলে গেল। আমায় ফিরতে দেখে সে আবদার করে আহ্লাদের মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো, না ভাই না ভাই, এখন আমায় গাইতে বলো না। সত্যি বলছি, আজকে আমার গলা তেমন খুলবে না। আমি বললাম, কি আপদ, কে তোমায় গাইতে বলছে? লোকটা এমন বেহায়া, সে তবুও আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করতে লাগলো, রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি, রাগ করবার দরকার কি ভাই? আমি কিছু বলবার আগেই ছাগলটা আর বিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান হোক গান হোক। অমনি নেড়াটা তার পকেট থেকে মস্ত দুই তারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। ওই একটি মাত্র পথ সে একবার গাইল, দুবার গাইল, 5 বার 10 বার গাইল। আমি বললাম, এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই? নেড়া বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য একটা গান। সেটা হচ্ছে, অলি গলি চলিরাম ফুটপাতে ধুমধাম কালে দিয়ে চুনকাম। সেই গান আজকাল আমি গাই না। আরেকটা গান আছে, নাইনিতালের নতুন আলু, সেটা খুব নরম সুরে গাইতে হয়, সেটাও আজকাল গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে সিকিপানার গান। এই বলেই সে গান ধরল, মিশি মাকা সিকি পাকা আকাশের কানে কানে, শিশু বোতল চিপি ডাকা সরু সরু গানে গানে, আলোগুলা বাঁকা আলো আদো আদো কত দূরে, সরু মোটা সাদা কালো ছল ছল ছায়া সুরে। আমি বললাম, এ আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না। হিজবিজবিজ বলল, গানটা ভারী শক্ত। ছাগল বলল, শক্ত আবার কোথায়? ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। ন্যাড়াটা খুব অভিমান করে বলল, তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয়, অত কথা শোনাবার দরকার কি? আমি কি আর সহজ গান গাইতে পারি না?
এই বলে সে কান ধরল। বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু। আমি বললাম, মজারু বলে কোনো কথা হয় না। ন্যাড়া বলল, কেন হবে না? আলবত হয়। সজারু, কাঙ্গারু, দেবদারু সব হতে পারে, মজারু কেন হবে না? ছাগল বলল, ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে। অমনি আবার গান শুরু হলো। বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু। আজকে হেতায় চামচিকে আর পেছারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। কাব্যে বয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। ছুটবে চুচো, লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন চিম্বি চেঙা চপাটি। আমি আবার আপত্তি করতে যাচ্ছিলুম, কিন্তু সামলে গেলাম। গান চলতে লাগলো। সজারু কয়, চোপের জাপে এখনি গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখনি। জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি। খ্যাংরা কোচা করবো তাদের কুচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুর বলে, পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার এসব গুতুমি। ঘুমোয় কি কেউ এমন ভুষো আঁধারে, গিন্নি তোমার হোতলা এবং হাঁদারে। তুমিও দাদা হচ্ছ ক্রমে খেপাটে, চিমনি চাটা বোপসামুকো ব্যাপাটে। গানটা আরও চলতো কিনা জানি না, কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমার আশেপাশে চারিদিকে ভিড় জমে গিয়েছে। একটা সজারু এগিয়ে এসে ফোঁত ফোঁত করে কাঁদছে, আর একটা সামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিসফিস করে বলছে, কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি। হঠাৎ একটা তকমাটা পাগড়ি বাঁধা কোলাবেন রুলুচিয়ে চিৎকার করে বলে উঠল, মানহানির মোকদ্দমা। অমনি কৌতুকে একা কালো ঝোল্লা পড়া হুতুম পেঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের উপর বসেই চোখ বুজে ডুলতে লাগলো, আর একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাকা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। পেঁচা একবার ঘোলা গোলা চোখ করে চারদিক তাকিয়েই তক্ষুনি আবার চোখ বুজে বলল, নালিশ বাতলাও। বলতেই কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে 5-6 ফোঁটা জল বার করে ফেলল। তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো, ধর্মাবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা। সুতরাং প্রথমে বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যথা মানকচু, ওলকচু, কান্দাকচু, পানিকচু, শঙ্খকচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে। সুতরাং বিষয়টা একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু বলতেই একটা শেয়াল শ্যামলা মাথায় ধরাক করে লাফিয়ে উঠে বলল, হুজুর, কচু অতি অসার জিনিস। কচু খেলে গলা কুটকুট করে। কচু পোড়া খাও বললে মানুষে চটে যায়। কচু খায় কারা? কচু খায় শুয়োর আর সজারু। ওয়াক থু। সজারুটা আবার ফ্যাঁত ফ্যাঁত করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক তাবড়া মেরে জিজ্ঞাসা করলো, দলিলপত্র সাক্ষী সাবুত কিছু আছে? সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল, ওই তো, ওর হাতে সব দলিল রয়েছে। বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে একতারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগলো। একের পিঠে 2, চৌকি চেপে শুই, পোটলা বেঁধে থুই, গোলাপ চাপা জুই, ইলিশ মাগুর রুই, হিঞ্চে পালং পুই, শান বাঁধানো ভুই, গোবর জলে ধুই। কাঁদিস কেন তুই? সজারু বলল, আহা, ওটা কেন? ওটা তো নয়। কুমির বলল, তাই নাকি? আচ্ছা দাঁড়াও। এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো। চাঁদনি রাতের পেতনি পিসি সজনে তলায় খোঁজ না রে, থেতলা মাথা হ্যাংলা সেতা কার খোঁচাকস ভুস মারে, চালতা গাছে আলতা পড়া নাক জ্বলানো শাকচুনি, মাকড়িনে রে হাঁকড়ে বলে আমায় তো কেউ ডাকছেনি, মন্ডু জোলা উল্টো বুড়ি ঝুলছে দেখো চুল খুলে, বলছে দুলে মেনসেগুলোর মাংস খাবো তুলতুলে। সজারু বলল, ধুর চাই, কী যে পড়ছে তার নেই ঠিক। কুমির বলল, তাহলে কোনটা? এইটা? 2 দম্বল টুকু অম্বল, কাতা কম্বল করে সম্বল বোকা ভম্বল। এটাও নয়? আচ্ছা তাহলে দাঁড়াও দেখছি। নিঝুম নিশুত রাতে একা শুয়ে তেতালাতে, খালি খালি খিদে পায় কেন রে? কি বললে, ওসব নয়? তোমার গিন্নির নামে কবিতা? তা সে কথা আগে বললেই হতো। এই তো রামবচনের গিন্নিটা। বাপরে, যেন সিংহিটা। বাসন না রে ঝনার্জন, কাপড় কাছে ধমাদ্দম। এটাও মিলছে না? তাহলে নিশ্চয়ই এটা। খুসখুসে কাশি গুসগুসে জ্বর, ফুসফুসে ছেদা বুড়ো তুই মর। মাঝরাতে ব্যথা 5 রাতে বাত, আজ রাতে বুড়ো হবে কুপোকাত। সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো। হায় হায়, আমার পয়সাগুলো সব জলে গেল। কোথাকার এক আহাম্মক উকিল, দলিল দিলে খুঁজে পায় না। ন্যাড়াটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল, সেই হঠাৎ বলে উঠল, কোনটা শুনতে চাও? সেই যে
বাদুর বলে, ওরে ও ভাই সজারু সেইটে? সজারু ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ সেইটে সেইটে। অমনি শিয়াল আবার তেড়ে উঠল। বাদুর কি বলে? হুজুর, তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। খোলা ব্যাঙ গাল গলা ফুলিয়ে হেঁকে বলল, বাদুর গোপাল হাজির। সবাই এদিকে ওদিকে তাকিয়ে দেখলো কোত্তাও বাদুর নেই। তখন শিয়াল বলল, তাহলে হুজুর ওদের সকলের ফাঁসির হুকুম হোক। কুমির বলল, তা কেন? এখন আমরা আপিল করব। পেঁচা চোখ বুজে বলল, আপিল চলুক, সাক্ষী আনো। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজবিজবিজকে জিজ্ঞাসা করলো, সাক্ষী দিবি? 4 আনা পয়সা পাবি। পয়সার নামে হিজবিজবিজ তরাক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। শিয়াল বলল, হাসছ কেন? হিজবিজবিজ বলল, একজনকে শিখিয়ে দিয়েছিল, তুই সাক্ষী দিবি যে বইটার সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া আর মাথার উপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞাসা করছে, তুমি আসামিকে চেনো? অমনি সে বলে উঠেছে, আজ্ঞে হাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার উপর লাল কালির চোপ। হো হো হো। শিয়াল জিজ্ঞাসা করলো, তুমি সজারুকে চেনো? হিজবিজবিজ বলল, হ্যাঁ সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে আর গায়ে লম্বা কাটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ডিবির মতো। তারা ছাগল টাগল ধরে খায়। বলতেই ব্যাকরণ সিং ব্যয় ব্যয় করে ভয়ানক কেঁদে উঠল। আমি বললাম, আবার কি হলো? ছাগল বলল, আমার সেজম আমার 8খানা কুমিরে খেয়েছিল, তাই বাকি 8খানা মরে গেল। আমি বললাম, গেল তো গেল, আপদ গেল, তুমি এখন চুপ করো। শিয়াল জিজ্ঞাসা করলো, তুমি মোকদ্দমার কিছু জানো? হিজবিজবিজ বলল, তার জানি নে। একজন নালিশ করে আরেকজন উকিল থাকে, আরেকজনকে আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে, এক একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমোই। পেঁচা বলল, কখনো আমি ঘুমোচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই আমি চোখ বুজে আছি। হিজিবিজবিজ বলল, আরও অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। বলেই সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো। শিয়াল বলল, আবার কি হলো? হিজবিজবিজ বলল, একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমৃষ্যকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব, তার গাড়ির নাম ছিল পরম কল্যাণ বরেশু। কিন্তু যে তার বাড়ির নাম দিয়েছে কিংকর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্প হয়ে বাড়িটারি সব পড়ে গিয়েছে। হো 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 হো। শিয়াল বলল, বটে, তোমার নাম কি শুনি? সে বলল, এখন আমার নাম হিজিবিজবিজ। শিয়াল বলল, নামের আবার এখন তখন কি? হিজবিজবিজ বলল, তাও জানো না? সকালে আমার নাম থাকে আলু নারকোল, আবার আর একটু বিকেল হলেই আমার নাম হয়ে যাবে রামতার। শিয়াল বলল, নিবাস কোথায়? হিজবিজবিজ বলল, কার কথা বলছো? শ্রীনিবাস। শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি ভিড়ের মধ্যে থেকে উদো আর বুধো একসঙ্গে চেঁচিয়ে উঠল, তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে। উদো বলল, দেশে গেলেই লোকেরা সব হুস হুস করে মরে যায়। বুধো বলল, হাবুলের কাকা যেই দেশে গেল অমনি শুনি সে মরে গিয়েছে। শিয়াল বলল, আহ, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। শুনে উদো বুধোকে বলল, ফের সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো। বুধো বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পোটলা পেটা করে দেব। শিয়াল বলল, হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে লেজ আশ্রিয়ে বলল, কে বলল মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। বলেই সে তক্ষুনি ঠক ঠক করে 16টা পয়সা গুনে হিজবিজবিজের হাতে দিয়ে দিল। অমনি কে যেন উপর থেকে বলে উঠল, 1 নং সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। চেয়ে দেখলাম কাক্কেশ্বর বসে বসে হিসাব লিখেছে। শিয়াল আবার জিজ্ঞাসা করলো, তুমি এ বিষয়ে আর কিছু জানো না? হিজবিজবিজ খানিক ভেবে বলল, শিয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। শিয়াল বলল, কি গান শুনি? হিজবিজবিজ সুর করে বলতে লাগলো, আয় 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 শিয়ালে বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়। বলতেই শিয়াল ভয়ানক ব্যস্ত হয়ে উঠল, থাক থাক, সে অন্য শিয়ালের কথা, তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেবার ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাক্কেশ্বর জুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কেউ জিজ্ঞাসা করবার আগেই সে বলতে আরম্ভ করলো, শ্রী শ্রী ভূষণ্ডী খাগায় নম, শ্রী কাক্কেশ্বর কুচকুচে 41 নং গেছো বাজার, কাগে আপটি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা পাইকারি সকল প্রকার গণনার কার্য। শিয়াল বলল, বাজে কথা বলো না, যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও, কি নাম তোমার?
কাক বলল, কি আপদ, তাই তো বলছিলাম শ্রী কাকেশ্বর কুচকুচে। শিয়াল বলল, নিবাস কোথায়? কাক বলল, বললাম যে কাগেয়াপটি। শিয়াল বলল, সে এখান থেকে কত দূর? কাক বলল, তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 আনা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। শিয়াল বলল, আর বিদ্যে জাহির করতে হবে না, জিজ্ঞাসা করে তোমার বাড়ি যাবার পথটা চেনো তো? কাক বলল, তার চিনি নে, এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে। শিয়াল বলল, এ পথ কত দূর গিয়েছে? কাক বলল, পথ আবার যাবে কোথায়? যেখানকার পথ সেখানেই আছে, পথ কি আবার এদিক ওদিক চলে বেড়ায়, না দার্জিলিংয়ে হাওয়া খেতে যায়? শিয়াল বলল, তুমি তো ভারী বেয়াদব হে, বলি সাক্ষী দিতে যে এসেছো, মোকদ্দমার কথা কি জানো? কাক বলল, খুব, যা হোক, এতক্ষণ বসে বসে হিসাব করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমেই, মান কাকে বলে? মান মানে কচুরি। কচুরি 4 প্রকার, হিঙে কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। খেলে কি হয়? খেলে শিয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাকেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা, সে আসামে থাকতো, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালাজ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শিয়ালকে বলতো তেলচোরা, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। বলতেই বিচার সবাই একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ খেপে টপ করে কোলা ব্যাঙকে খেয়ে ফেলল। তাই দেখে ছুঁচোটা কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগলো। শিয়াল একটা ছাতা দিয়ে হুসহুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো। পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। এই বলেই সে একটা কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো, যা বলছি লিখে নাও, মানহানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সজারু, আসামি দাঁড়াও। আসামি কই? তখন সবাই বলল, ওই যা, আসামি তো কেউ নেই। তাড়াতাড়ি ভুলিয়ে বালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা বোকা, সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করল না। হুকুম হলো, ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত, এমন সময় ছাগলটা হঠাৎ ব্যাকরণ সিং বলে পেছন থেকে তেড়ে এসে আমায় এক ঢু মারল। তারপরে আমার কান কামড়ে দিল। অমনি চারদিকে কীরকম সব গুলিয়ে যেতে লাগলো। ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক মেজো মামার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম মেজো মামা আমার কান ধরে বলছেন, ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পরে পরে ঘুমানো হচ্ছে? আমি তো অবাক, প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই, আর একটা বেড়ার উপর বসে বসে গুফে তা দিচ্ছিল। হঠাৎ আমায় দেখতে পেয়ে কচকচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময়ে বাগানের পিছন থেকে একটা ছাগল ব্যাঁ করে ডেকে উঠল। আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা বললেন, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হলে এমন হোতকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কিনা এখনও বেশি বয়স হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম।